মুক্তিযোদ্ধাদের 30% আছে, বাস্তবে আছে 8.7, 8-9%, যেটাই ধরি আমরা। তো আপনি 30% রাখবেন কেন? আপনি তো 8-9%-এর উপরে উঠতেই পারেন নাই। তো একজন প্রবীণ রাজনীতিবিদ উনি কি বলতেছেন, এই আন্দোলনের পিছনে তারেক জিয়া লন্ডন থেকে করতেছে, আমি কিন্তু বিএনপি করি না। আচ্ছা, কেন বাবা তারেক জিয়াকে এনে তাকে পপুলার করা? এখন তো এই যে আন্দোলনটা রূপ নিল, এটা আপনি রেখেছেন যে আন্দোলন থেকে রণক্ষেত্র যে রূপ নিল, এটা কি তাহলে আননেসারি একজন যে তারেক জিয়া বিতর্কিত একটা ব্যক্তি আমি মনে করি, সরি সালাম ভাই অন্যভাবে নিয়েন না, তাকে আজকে হিরো বানানোর এই দায়িত্ব আমি মনে করি আজকে ওবায়দুল কাদের সাহেবকে নিতে হবে। আমি শুধু যেই আপনার লাস্ট কথা দিয়ে আমি কথাটা শুরু করতে চাই, যে ছাত্রলীগের যে ঐতিহ্য কিংবা আওয়ামী লীগের যে ঐতিহ্য, 75 বছরের সংগঠন, ছাত্রলীগ আজকে শেখ শহীদ ভাই তার সামনে প্রশংসা করা উচিত না, কারণ আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি স্বাধীনতার পর থেকেই। কারণ ছাত্রলীগের যে ঐতিহ্যবাহী ইতিহাস, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আজকে পথের ধুলায় লুণ্ঠিত হয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য। শেখ শহীদ ভাইয়ের মতো, নুরুল ইসলাম মিলনের মতো পরবর্তী অনেক মেধা সম্পন্ন যোগ্য নেতৃত্ব ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু এখনকার যে ছাত্রলীগ, এই ছাত্রলীগ আমার দৃষ্টিতে এনএসএফ এর ভূমিকাকে হার মানিয়েছে। যাই হোক, আমি প্রসঙ্গে আসি। আমি যেহেতু আপনি শেষে কথাটা বলছেন যে ছাত্রলীগের ইতিহাসটা, প্রথমে আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যারা এই ন্যায়সঙ্গত যৌক্তিক সংস্কারের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দান করেছেন। আমি তাদেরকে শহীদ বলতে চাই এই কারণে, কারণ আমরা যখন জাতীয় পার্টিতে ছিলাম, শহীদ ভাই মন্ত্রী ছিলেন, আমরা মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, তখন যে মারা গেছিল তাকেও কিন্তু মিল্লাত ভাই বলতে পারেন শহীদ বলেছেন। অর্থাৎ 52 ভাষা আন্দোলন, 62, 66, 69, 71, এই সবাই কিন্তু, ইভেন কি পরবর্তীতে এরশাদের 90 সালে যারা নিহত হয়েছেন, সেটা আমাদের ভাষায় আমরা বলি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন শহীদ রাষ্ট্রপতি আমাদের হুসেইন মোহাম্মদ এরশাদ, পল্লী বন্ধু এরশাদ। যদি উনি অনেক সংস্কার করেছিলেন, অনেক উন্নয়ন করেছিলেন, যাই হোক সেই প্রসঙ্গ এখন বলতে গেলে সময় লাগবে, আমি প্রসঙ্গই থাকি। তাকে সেই সময় যারা আত্মদান করেছিলেন তাদেরকে শহীদ বলা হয়। সুতরাং আজকে যারা নিহত হয়েছেন অবশ্যই তারা শহীদ। এই কারণে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে চাই যে শহীদ ভাই অত্যন্ত সুন্দরভাবে, প্রত্যেকেই সুন্দরভাবে বলেছেন এবং খুব জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আমি তাদের কথাগুলোকে একটু সাপ্লিমেন্ট আকারে আমি পজিটিভ কথা বলতে চাই। আজকে আপনি শিরোনাম রেখেছেন আন্দোলন থেকে রণক্ষেত্র। আন্দোলনটা কিসের ছিল? আন্দোলনটা ছিল কোটা সংস্কার। এই কোটা সংস্কারটা 2018-তে যেটা বাতিল করেছিল মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী, 2018 সনে উনি সেটা বাতিল করেছিলেন। তো সেটা উনি যদি ওনার বক্তব্যে যেটা এসেছে, আমি কিন্তু এটা একাডেমিক্যালি বলছি এবং পজিটিভ হইতে বলছি, উনি এক পর্যায়ে বললেন সাংবাদিক সম্মেলনে, উনি বিরক্ত হয়ে বাদ করেছেন। উনি তো বিরক্ত হতে পারেন না, উনি তো শপথ নিয়েছেন অনুরাগ কিংবা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তো যাই হোক, সেই বাতিলটাও ছিল আমার মনে হয় ভুল, কারণ সেই দিন যদি একটা যৌক্তিক সমাধান হতো। তার আগে আমি একটু বলে নিই, আমি কিন্তু মানে আমার কাছে রেফারেন্স আছে, আপনার পিএসসির 2015 সালে বার্ষিক প্রতিবেদনটা আপনারা দয়া করে দেখবেন। বার্ষিক প্রতিবেদনে সেখানে বলা ছিল কোটার প্রয়োগটা ছিল অত্যন্ত জটিল এবং দুরূহ। তারা এটাকে সহজ পদ্ধতির কথা এটা বলেছিল এবং 2016-তেও কিন্তু তারা একই কথা বলেছিল। এর ধারাবাহিকতায় আপনারা জানেন 2018-তে যখন এটা কোটাটা বাতিল করা হলো আন্দোলনের প্রেক্ষিতে, তার পূর্বে মন্ত্রিপরিষদ সচিব আপনারা জানেন যে শফিউল আলম নেতৃত্বে একটা কমিটি করা হয়েছিল। সেই কমিটির কিন্তু একটা সুপারিশ করছিল সরকারের কাছে। সেই সুপারিশের প্রথম 1 নম্বরে ছিল 9ম থেকে 13তম গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া। দিস ইজ নাম্বার 1। আমি মিলাদ ভাইকে অনুরোধ করব, শহীদ ভাই আমার কোনো ভুল হয়ে থাকলে আপনি কারেকশন করবেন যদি থাকে। আমি রিপোর্টটি দেখেছি। হ্যাঁ, রিপোর্টটি দেখেছি। আপনি দেখেছেন। এটা 1 নম্বর সুপারিশ ছিল মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া। 2 নম্বর সুপারিশ ছিল
এসব গ্রেডে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন সঞ্চালক আপা। 3 নম্বর ছিল, 3 নম্বর যেটা ছিল যে কোটা বাতিলের ফলে কোটার সুবিধাভোগী জনগোষ্ঠী, অর্থাৎ এখন যেটা আছে সুবিধাভোগী জনগোষ্ঠী বলতে মুক্তিযোদ্ধা কিংবা আরো যারা আছে তাদের অনগ্রসর যেটা বলা হয়, হ্যাঁ অনগ্রসর, তাদের এই অবস্থা পেরিতে যে আর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে যে প্রভাবটা হবে সেটা মানে পরিসংখ্যানের ভিত্তিতে আপনার সেটাকে প্রয়োজনীয় সংস্কার করা, ব্যবস্থা নেওয়া। যেমন ধরেন মুক্তিযোদ্ধাদের 30% আছে, বাস্তবে আছে 8.7, 8-9%, যেটাই ধরি আমরা। তো আপনি 30% রাখবেন কেন? আপনি তো 8-9%-এর উপরে উঠতেই পারেন নাই। যাই হোক, এটা আমি ভূমিকাটা দিলাম এই কারণে আপনাদের বোঝার জন্য, দর্শকদের বোঝার জন্য, যে আমি আজকে মনে করি যে আমরা শহীদ ভাই এখানে মুক্তিযুদ্ধ করেছেন। আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি নিজেকে মনে করি যে আমি যখন মুক্তিযুদ্ধ হয় আমি 10ম শ্রেণীর ছাত্র ছিলাম এবং আমার পুরো পরিবার মুক্তিযোদ্ধা পরিবার। আমি 10ম শ্রেণীর ছাত্র হিসাবে সেদিন আমি মুক্তিযুদ্ধের যে সহায়তা করেছিলাম সেটা বলতে গেলে আরেক পর্ব লাগবে। সুতরাং আমি সম্মুখ সমরে অংশগ্রহণ না করলেও আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। প্রথম থেকে আমি রাজনীতি করে আসছি, সেই বাসানি নেপ থেকে, তারপরে ছাত্রদল, তারপরে জাতীয় পার্টির রাজনীতি, সবসময় মুক্তিযুদ্ধ। কারণ 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে আমরা দেশটাকে এনেছিলাম। আমরা বলতাম মুক্তিযোদ্ধারা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশ। এই বাংলাদেশ না হলে শেখ শহীদুল হক ভাই আজকে ক্যাবিনেট মিনিস্টার হতে পারতো না। আমি ছোট কারো একজন মন্ত্রী ছিলাম, মন্ত্রী হতে পারতাম না। আমাদের সালাম সাহেব ডিউটি মেয়র ছিলেন, হতে পারতেন না। আমাদের মিল্লাত ভাই এমপি ছিলেন কিংবা এমপি হবেন, এটা হতে পারতাম না। এই বাংলাদেশটা আমাদের অর্জন। আজকে যে ঘটনাটা ঘটলো, আমি ভূমিকাটা দিলাম এই কারণে আপনাদের বোঝার জন্য যে এই কোটা আন্দোলন তো একটা যৌক্তিক সংস্কারের কথা তারা বলেছে এবং এই সরকারের আমলেই তাদের কমিটির দেওয়ার সুপারিশের মধ্যেই ছিল এটা করার কারণে। এইবার যখন হলো, এই হওয়ার পর আমরা কি দেখলাম যে তাদের আন্দোলনটাকে বারবার সরকারের কিছু মন্ত্রী মহোদয় আছেন, আমি জানি না তাদের প্রজ্ঞা কিংবা দূরদৃষ্টিতার অভাব ছিল কিনা, এটা আমি জানি না। আমার মনে যদি থেকে থাকে তাহলে হয়তো আর কোনো কারণ নাই। ওনারা বলছেন যে এইখানে বিএনপি জামাত ঢুকে গেছে। ঠিক আছে, বিএনপি জামাত ঢুকলে তুমি সুযোগটা কেন দাও? কেন সুযোগ দিতে হবে? আর কি আমাদের ওবায়দুল কাদের সাহেব, আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট, উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমাদের শেখ শহীদ ভাইয়ের তো জুনিয়র, উনি তো জানেন। একই সময়ে সালাম ভাই জানেন, আমরা ডাকসুতে উনি ইলেকশন করেছিলেন ভিপি, ছাত্রদল থেকে আমি ভিপি ইলেকশন করেছিলাম, এটা সালাম ভাই জানেন, আপনারা জানেন। তো সুতরাং উনি যদিও আমার চেয়ে বয়সে সিনিয়র, বাট আমরা একই সময় ছাত্র রাজনীতি করেছি। উনি ছাত্রলীগ করতেন, আমি ছাত্রদল করতাম, সালাম ভাই জাসদ করতেন। যাই হোক, আমি এটা বুঝানোর জন্য বলতে চাচ্ছি যে ওনার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, উনি কি বলতেছেন, এই আন্দোলনের পিছনে তারেক জিয়া লন্ডন থেকে করতেছে, আমি কিন্তু বিএনপি করি না। আচ্ছা, কেন বাবা তারেক জিয়াকে এনে তাকে পপুলার করা? এখন তো এই যে আন্দোলনটা রূপ নিল, একটা আপনি রেখেছেন যে আন্দোলন থেকে রণক্ষেত্র যে রূপ নিল, এটা কি তাহলে আননেসারি একজন যে তারেক জিয়া বিতর্কিত একটা ব্যক্তি আমি মনে করি, সরি সালাম ভাই অন্যভাবে নিয়েন না, তাকে আজকে হিরো বানানোর এই দায়িত্ব আমি মনে করি আজকে ওবায়দুল কাদের সাহেবকে নিতে হবে। এক, দ্বিতীয়, উনি বলছেন যে এই আন্দোলনকারীদেরকে বুঝছে এটার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। কেন এই ছাত্রলীগের ঐতিহ্য নাই? ছাত্রলীগকে কেন আর এনএসএফের মতো ভূমিকা রাখতে হবে? কেন ছাত্রলীগকে যে আজকে এই যে অবস্থাটা করা হয়েছে, আজকে আমার দুঃখ লাগে যে এই প্রজন্মে এখানে বলা হয়েছে রাজাকার কথাটা কি হলো? তারা প্রথমে বলেছিল চেয়েছিলাম অধিকার, কি জানি পেলাম চেয়েছিলাম অধিকার, মেধার অধিকার বা এরকম কিছু, পেলাম রাজাকার, এরকম কি একটা কথা বলেছিল। তারপরে বলছে আমি কে তুই কে, রাজাকার, অর্থাৎ এটা ধারাবাহিক ভাবে আসছে, বলেছে যে সুরাচার, মানে বিভিন্ন যাই হোক, আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি, আমার কথাটা হলো কি, জিনিসটাকে তো ওই যেটা বললাম প্রজ্ঞার পরিচয় দেওয়া উচিত ছিল। যে জিনিসটা এই দেশে নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রদের কন্ট্রোল করতে পেরেছিল, তাদের কথা অনুযায়ী কিন্তু সেদিন সরকার তাদেরকে সেইভাবে তাদের দাবি মানতে বাধ্য হয়েছিল। এই কোটা আন্দোলনের সময় মাননীয় প্রধানমন্ত্রী এই সরকার সেই সময় দাবি মেনে নিয়েছিল। আজকে কেন আচরণ? তাইলে কি আমরা কি মনে করতে পারি যে আমাদেরকে স্বৈরাচার বলতো? আমরা তো ওই শেখ শহীদ ভাই এখানে আছেন,
এরশাদ সাহেবকে নিয়ে যখন আমরা এসেছিলাম সামরিক শাসন থেকে গণতন্ত্র উত্তরণের পথে, আমরা যে সংস্কার করেছিলাম, মিটমিট হাসতেছেন আমাদের বিল্লাত ভাই, আজকে আপনি উত্তর দিবেন আমাদেরকে স্বৈরাচার বলেন, আজকে আমরা কোন আচারে আছি? যদিও আপনাদের কাছে স্বৈরাচার বলে সমগ্র ছাত্র সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে স্বৈরাচার বলতেছে। যাই হোক, এটা আশা করি না, কারণ আওয়ামী লীগের মতো একটা সংগঠন যায় না, যেটা বারবার আমার কাছে মনে হয়। কারণ আজকে যেটা বলা হয়েছে, আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে আপনি খুব সুন্দর কথা বলেছেন, যে আমি শেষ করতে চাই এই বলে যে যেটা মিল্লাত ভাই বললেন, যে হাইকোর্ট যদি ভুল করে থাকে আমরা দেখব প্রধানমন্ত্রী বিচারপতি যেটা বলছে, এবং এই উস্কানি যেটা ছিল, এই উস্কানিটা দেওয়ার সুযোগ দেওয়া হলো কেন? ওরা তো প্রথম 1, 2, 3, 4 দিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এবং হাসি মুখে ব্যারিকেড সরিয়ে পুলিশ সহযোগিতা করেছে, পুলিশ তাদের পাশে ছিল, এবং সরকার, কোর্ট, ছাত্ররা সবাই বলতেছে, ইভেন কি ছাত্রলীগ বলেছে আমরা যৌক্তিক সংস্কার চাই। তাহলে আজকে এই অবস্থায় যে আনলো বিএনপি আর জামাতের কথা বলে, যে তাদের দোষারোপ দিয়ে, তাহলে আপনারাই তো একটাই পাইছেন। এখন ওই যে শহীদ ভাই একটা কথা, উনি তো সবগুলি খুব সুন্দর কথা বলছেন, একটা কথা আমার মনে কিন্তু খুবই লেগেছে, যে উনি বলছেন 71-এর মুক্তিযোদ্ধা আর রাজাকার যারা ছিল, এটা দ্বিতীয়বার আর কেউ হবে না। আমরা এদেরকে ভাইবটা দিয়ে দিলাম, এরা রাজাকারের নাতিপুতি। ওয়াই? কেন? আজকে এরাই মুক্তিযোদ্ধার সন্তান, এদের বাবা মা আমরা জানি, আমি অনেককে চিনি। আজকে তারা আমরার সন্তান, আমাদের সেনাবাহিনীর সন্তান, ব্যবসায়ীর সন্তান, এই প্রজন্মের যারা সন্তান না, আমি মনে হয় শহীদ ভাইয়ের নাতিপুতিরা আছেন, আমার কিংবা সালাম ভাইয়ের নাতিপুতিদের সমবয়স্ক আছেন, মিলাদ ভাই হয়তো আমাদের অনেকটা অনুজ, তার নাতিপুতি আছে কিনা জানি না। তা আমাদের কথা হলো কি, জিনিসটা তো এটা তো হওয়া উচিত ছিল না, এটা কাম্য ছিল না। আমি শেষ করতে চাই বলে আমি শেষ করতে, যেহেতু শহীদ ভাই বলবেন শেষে, আমি বলতে চাই, এই সমস্যা হয়েছে দেশটা আমাদের, আমরা মুক্তিযুদ্ধ চেতনা লালন করি। আমরা আজকে দেখেন, দেশটা তো রাজনৈতিক সংস্কৃতিটা কোথায় গেছে, আমরা একটা জায়গায় একমত হইতে পারি না, যেটা মিলাদ ভাইয়ের আগে অনেকে বলেছিলেন। আমরা দেশটা তো বঙ্গবন্ধুর আহ্বানে দেশটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং এটাও ঠিক, এই যে বিভাজনটা আওয়ামী লীগ বিএনপির, আজকে যদি এটা হইতো, যে আমরা যদি কথাটা এইভাবে বলতাম, বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধুর আহ্বানেই হয়েছে, এবং জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, উনি অন বিহাফ অফ দ্য বঙ্গবন্ধু গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়া ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা তো আমি নিজ কানে শুনেছি, এখানে যারা আছে তারা শুনেছেন, মিলাদ ভাই শুনেছেন কিনা জানি না, কারণ উনি বয়স তো আরো কম ছিল। এই কথা তো রেডিও বেতারে তো এসেছে। আমি রেফারেন্সটা টানলাম এই কারণে, আজকে এটা সমাধান হওয়া দরকার। এটা যাতে পলিটিসাইজ না হয়, সমাধানটা কিভাবে হইতে পারে? এইভাবে হইতে পারে, যেটা আমি আমার এটা করতে চাচ্ছি, সেটা হলো যে এই 27 দিন পর্যন্ত এদেরকে অস্থিরতায় না রেখে, এই আমরা জাতীয় অস্বস্তিতে না থেকে, উদ্বেগ উৎকণ্ঠায় না থেকে, মাননীয় আদালত, মাননীয় প্রধান বিচারপতি সোমোটো হয়ে অথবা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে জিনিসটাকে এগিয়ে এনে এই বিষয়টা যদি সমাধান করা যায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যেটা বললেন, মিল্লাত ভাই বললেন, যে দুঃখ প্রকাশ করেছেন, 1 নম্বর 2 নম্বর বিচার করা হবে যারা দায়ী, এবং আহত নেতৃত্বের সহযোগিতার কথা বলেছেন, এবং ভালো কিছু আশা করছেন কোর্ট থেকে, খুবই পজিটিভ সাইড, এটাকে প্রশংসা করতে হয়। কিন্তু এই জায়গাটায় যদি, এটা আমার মত, ওই জায়গাটা যদি এইভাবে বলতেন যে আমি প্রয়োজনে আমি যখন কোর্ট থেকেই হবে, আমি প্রয়োজনে আমিও বসবো, এটা হলো, উনি তো মা, উনি তো প্রধানমন্ত্রী, উনি তো নিশ্চিত বলেছেন ওনার এই যে পরিবার হারানোর ব্যথা ওনারও আছে। না বলতেছি, উনি জানেন ওনার পরিবার হারানোর ব্যথা। উনি যদি এই কথাটা বলতেন, অর্ধেক ঠান্ডা হয়ে যেত, যে আমি প্রয়োজনে বসবো, আমি কোর্টের আগে এটা কিছু করতে পারি না, এবং আমি মনে করি কোর্টকে, উনি বলতে পারেন অ্যাটর্নি জেনারেলকে, যে এটা যেন আগে নিয়ে আসা হয়। আচ্ছা, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমি আর ওই যে উস্কানি খোঁজার দরকার নাই, ষড়যন্ত্র খোঁজার দরকার নাই, সমাধানের জন্য আজকে এই জিনিসটা হওয়া দরকার। এইখানে প্রত্যেকটা আমরা যারা অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দল আছেন, 14 দল আছেন, সব দল একটা ঐক্যমতে, বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে কি, আমরা কোনো ইস্যুতে এখন পর্যন্ত ঐক্যমত হতে পারি না, খুব দুঃখজনক কথা। যাই হোক, আমি শেষ করতে চাই এই বলে, যে আমার মনে হয় যে এই জিনিসটাকে যদি শুনানিটা এগিয়ে নিয়ে এসে যদি এটা কি করা যায়, তাহলে এটা ভালো হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ তারা, যে ছাত্ররা আজকে দেখবে, তারা হল ছাড়বে না, কারণ আপনি জোর করে পিটে, র্যাব, পুলিশ দিয়ে, আপনি বর্ডার গার্ড দিয়ে আপনি বাড়ি করে দিলেন, তো পরে যে রাস্তাঘাট যে আবার এরা অশান্তি করবে, এটাকে তো সমাধান দরকার। সুতরাং আমি শেষে এইটুকুই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী
আজকে যেটা ভাষণ দিয়েছেন আমি তাকে স্বাগত জানাচ্ছি, উনি সুন্দর বলেছেন, কিন্তু এটা নির্বাহী এই জিনিসটা অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে যদি এটা এগিয়ে নিয়ে এসে 20 দিন ওয়েট না করে 20-22 দিন ওয়েট না করে আগে যদি করা যায় তাহলে আমার মনে হয় জিনিসটা সমাধান করবে। না হলে ওই যে জামাত ভূত, বিএনপি ভূত আর শিবির ভূতের কথা না বললে মিলাদ ভাইয়ের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে দয়া করে জিনিসটাকে আবার বিবেচনায় নেওয়া, এদেরকে কোমলমতি ছাত্রদেরকে যাতে কেউ ব্যবহার না করতে পারে, কেউ যাতে পলিটিসাইজ না করতে পারে, তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার না করতে পারে, আপনারা সেই ব্যবস্থাটা দিবেন। সবাই